এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, রাজশাহীতে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক বন্যা শুরু হয়েছে। 1.5 কোটি লোক আক্রান্ত। বাংলাদেশে করোনা ভাইরাস চিকিৎসার অস্থায়ী হাসপাতালগুলো বন্ধ করে দেওয়ার চিন্তাভাবনা চলছে। কেন? টেস্ট করতে টাকা ধার্য করেছে, ফলে প্রান্তিক এবং বিত্তহীন মানুষরা এখন টেস্টই করাচ্ছে না এবং তারা ভয় পাচ্ছে যে হাসপাতালে গেলে রোগীও মারা যাবে এবং খরচও বেশি হবে। সব মিলে মানুষ আর হাসপাতালমুখী হতে চাচ্ছে না। করোনা ভাইরাস মহামারীর ফলে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় রয়েছেন প্রান্তিক গরু খামারিরা। রয়েছে বিশেষ প্রতিবেদন। তবে শুরুতেই থাকছে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া। চীনের কেন্দ্রীয় এবং দক্ষিণাঞ্চলের বিরাট এলাকা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক বন্যার কবলে পড়েছে। পানি বাড়তে থাকায় বহু শহর ও গ্রাম থেকে কমপক্ষে 1.5 কোটি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। চীনের যে শহরে করোনা ভাইরাস সংক্রমণের সূচনা, সেই উহানও বন্যার ঝুঁকিতে পড়েছে। সরকারি মিডিয়াতে বলা হয়েছে, ইয়াংজি নদীর ওপর তৈরি বহুল আলোচিত 3 গর্জেস বাঁধের ওপর দ্রুত পানির চাপ বাড়ছে। মার্কিন সরকার চীনা কমিউনিস্ট পার্টি সদস্য ও তাদের পরিবার পরিজনের যুক্তরাষ্ট্র সফর নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে বলে সংবাদ মাধ্যমে যে খবর বেরিয়েছে, চীন সরকার তার কঠোর সমালোচনা করেছে। বেইজিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলছেন, এ খবর যদি সত্যি হয় তাহলে সেই সিদ্ধান্ত হবে উদ্ভট। নিউ ইয়র্ক টাইমস পত্রিকা খবর দিয়েছে যে হোয়াইট হাউস কর্তৃপক্ষ এই প্রস্তাব নিয়ে আলোচনা করছে, কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। চীনা কমিউনিস্ট পার্টির মোট সদস্য সংখ্যা 9 কোটিরও বেশি। পাকিস্তানের সরকার বলছে, গুপ্তচর বৃত্তির দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত ভারতের নৌবাহিনীর এক সাবেক কর্মকর্তার সাথে ভারতীয় দূতাবাসের কনসুলার অফিসারদের আবার দেখা করতে দেওয়া হবে। ভারত অভিযোগ করেছে, কুলভূষণ যাদবের সাথে করা এক সমঝোতা পাকিস্তান ভঙ্গ করেছে। ওই সমঝোতায় কনসুলার কর্মকর্তাদের সাথে দেখা করার সময় কোনো নিরাপত্তা কর্মকর্তা বা ক্যামেরার উপস্থিতি থাকবে না বলে স্থির হয়েছিল। করোনা ভাইরাস সংকট শুরুর পর ইউরোপীয় ইউনিয়নের নেতারা আজ প্রথমবারের মতো ব্রাসেলসে মুখোমুখি বৈঠক করছেন। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, তিনি মনে করছেন এটি খুবই জটিল একটি বৈঠক হবে। তিনি বলেন, অর্থনৈতিক পুনরুদ্ধারের পন্থা নিয়ে জোটের সদস্যদের মধ্যে প্রবল মতভেদ রয়েছে এবং আজকের বৈঠকে তার সমাধান হবে বলে তিনি মনে করছেন না। ব্রিটিশ সরকার আরও বেশি মানুষকে কাজে ফিরতে উৎসাহিত করতে কাজে ফেরার ব্যাপারে দেওয়া পরামর্শে পরিবর্তন এনেছে। প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, অগাস্টের শুরু থেকে যে কেউ গণপরিবহন ব্যবহার করতে পারবে, আর নিয়োগকর্তারা তাদের কর্মীদের কাজে ফিরতে বলার ক্ষেত্রে আরও বেশি অধিকার পাবেন। ব্রিটিশ সরকার এতদিন লোকজনকে বাড়িতে থেকেই কাজ করতে পরামর্শ দিচ্ছিল। নাইজেরিয়ার একটি রাজ্যের গভর্নর গরুচোরদের হামলা বন্ধের জন্য এক অভিনব প্রস্তাব দিয়েছেন। জামাফারা রাজ্যের গভর্নর বলেছেন, কোনো গরুচোর যদি তার কাজের জন্য অনুশোচনা করে আগ্নেয়াস্ত্র জমা দেয়, তাকে 2টি গরু দেওয়া হবে। তিনি বলেছেন, অর্থ দেওয়ার চেয়ে গরু দেওয়াই ভালো, কারণ অর্থ দেওয়া হলে গরুচোররা সেটি দিয়ে আরেকটি AK-47 রাইফেল কিনবে। জার্মানির নিরাপত্তা সংস্থাগুলোকে নাগরিকদের ফোন এবং ইন্টারনেট ব্যবহারের তথ্য দেখার যে অধিকার দেওয়া হয়েছে, তাকে চ্যালেঞ্জ করে আনা মামলার পক্ষে রায় দিয়েছে সাংবিধানিক আদালত। বিচারকরা বলেছেন, গোয়েন্দা সংস্থাগুলো টেলিকম কোম্পানিগুলোর কাছে কোনো ফৌজদারি অপরাধের সন্দেহ ছাড়াই গ্রাহকদের ঠিকানা, IP ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট এবং লগ ইনের তথ্য চেয়ে যে দাবি জানাচ্ছে তা বাড়াবাড়ি। বিবিসি বাংলার রাতের আয়োজন পরিক্রমা শর্টওয়েভ ছাড়াও প্রচারিত হচ্ছে FM তরঙ্গে বাংলাদেশের প্রধান 10টি শহরে, আর ইন্টারনেটে এই অনুষ্ঠানটি লাইভ শোনা যাচ্ছে bbcbangla.com ওয়েবসাইট থেকে। অনুষ্ঠানের শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমি মাসুদ হাসান খান।
বাংলাদেশে করোনা ভাইরাস চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে রোগীর অভাবে 70% বেশি শয্যা খালি থাকায় অস্থায়ী ভিত্তিতে তৈরি কয়েকটি হাসপাতাল বা আইসোলেশন সেন্টার বন্ধ করে দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বিবিসিকে আজ এই তথ্য জানিয়েছেন। সরকারি হিসেব অনুযায়ী সারা দেশে প্রায় 15,000 শয্যার মধ্যে 10,500-এরও বেশি শয্যা খালি পড়ে রয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের প্রথম দিকে চিকিৎসা না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে মানুষের মধ্যে আস্থার অভাব তৈরি হয়েছে এবং মানুষ হাসপাতাল বিমুখ হয়ে পড়েছে। এ নিয়ে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা কাদির কল্লোল। ঢাকার মহাখালীতে উত্তর সিটি কর্পোরেশন মার্কেট এলাকায় 1500 শয্যার আইসোলেশন সেন্টার তৈরির কাজ চলছিল 1.5 মাসেরও বেশি সময় ধরে। এখন সেটি আর চালু করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক আমিনুল হাসান। স্বাস্থ্য অধিদপ্তরের অন্যান্য সূত্রগুলো জানিয়েছে, ঢাকায় রেলওয়ে হাসপাতাল এবং মহানগর হাসপাতালও কোভিড-19-এর জন্য নির্ধারিত না রাখার ব্যাপারে কর্তৃপক্ষ এখন আলোচনা করছে। এছাড়া বসুন্ধরা কনভেনশন সেন্টারে 2000-এর বেশি শয্যার যে আইসোলেশন সেন্টার করা হয়েছে তা কতটা কাজে লাগছে সে ব্যাপারেও পর্যালোচনা করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। কর্তৃপক্ষের এমন চিন্তাভাবনার পেছনে রোগীর অভাবের কথা তুলে ধরা হচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী বলেছেন, মানুষ হাসপাতালে ঘুরেও চিকিৎসা পায়নি, সেজন্য আস্থার সংকট তৈরি হয়েছে। হাসপাতাল সম্পর্কে এক ধরনের ভীতি তৈরি হয়েছে। হাসপাতালে গেলে ওরা ছুঁয়েও দেখে না, এমনি মরে যায়, এই ধরনের কথা মানুষের মধ্যে প্রচলিত রয়েছে। টেস্ট করতে টাকা ধার্য করেছে, ফলে প্রান্তিক এবং বিত্তহীন মানুষরা এখন টেস্টই করাচ্ছে না এবং তারা ভয় পাচ্ছে যে হাসপাতালে গেলে রোগীও মারা যাবে এবং খরচও বেশি হবে। সব মিলে মানুষের এক ধরনের হাসপাতাল ভীতি এবং হাসপাতালের প্রতি বিকর্ষণ তৈরি হয়েছে এবং একই সাথে আমার মনে হয় হাসপাতালের গুলোর মধ্যে ব্যবস্থাপনার কিছু জটিলতা রয়েছে। সব মিলে মানুষ আর হাসপাতালমুখী হতে চাচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী সারা দেশে হাসপাতালগুলোতে প্রায় 15,000 শয্যার মধ্যে 10,636টি শয্যাই খালি রয়েছে। বড় হাসপাতালগুলোতেই শয্যার তুলনায় ভর্তি রোগীর সংখ্যা অনেক কম। বিশেষজ্ঞদের অনেকে মনে করেন, পরীক্ষার নমুনা দেয়া থেকে শুরু করে হাসপাতালে ভর্তি প্রতিটি ক্ষেত্রেই এমন পরিস্থিতি করে রাখা হয়েছে যাতে রোগীর সংখ্যা একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। কর্মকর্তারা এমন বক্তব্য মানতে রাজি নন। তবে পাবলিক হেলথ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর শারমিন ইয়াসমিন মনে করেন, মানুষের হাসপাতাল বিমুখ হওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষের অব্যবস্থাপনা অন্যতম কারণ। আস্থার কিছুটা অভাব তো অবশ্যই এখন জনমনে এসেছে। আর সবাইকে তো ডায়াগনোসিস করছে না, কাজে আসলে অনেক রোগী আছে, স্ক্যাটারলি আছে, তারা কোনোভাবেই চিকিৎসা নিচ্ছে না, বাড়িতেই বসেই যা করছেন সেটার কনসিকুয়েন্স যদি মৃত্যু হয় সেটাকে তারা মনে হয় মেনেই নিচ্ছেন। এমন একটা পজিশনে এখন অনেকে ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছে। পরিস্থিতি নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে কর্তৃপক্ষ। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর নাসিমা সুলতানা বলছিলেন, যারা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে তাদের বেশিরভাগেরই মৃদু উপসর্গ থাকছে, সে কারণেই মূলত বাড়িতে থেকেই চিকিৎসা দেওয়ার প্রবণতা তারা বেশি দেখছেন। এটা আমার মনে হয় না যে চিকিৎসার প্রতি আস্থার অভাব, আসলে তো উপসর্গ ওভাবে না হলে স্বাভাবিকভাবেই মানুষ নিজের বাসাতেই থাকছে। 80% রোগীর জন্য মৃদু উপসর্গ, যাদের হাসপাতালে যাওয়ার দরকার হয় না। আমাদের টেলিমেডিসিন সার্ভিস আছে, টেলিমেডিসিন সার্ভিসের মাধ্যমেই তারা চিকিৎসা পরামর্শ নিয়ে থাকে এবং বাসায় আইসোলেশনে থাকে। আর 15% লোকের হয়তো মাঝারি উপসর্গ হয়, আর জটিল উপসর্গ বা হয় এটা 5% বা তার কম। যাদের মৃদু উপসর্গ আছে তারা তো আসছে না, এবং মাঝারি উপসর্গ যে সবাই হাসপাতালে আসছে তা না, টেলিমেডিসিন সেবার মাধ্যমেই চিকিৎসা নিচ্ছে, সেজন্যই বিছানাগুলো শূন্য থাকছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, যেহেতু সারা দেশের হাসপাতালগুলোতে এখন করোনা ভাইরাস রোগীর ভর্তির সংখ্যা অনেক কম, সেজন্য সরকারি অর্থ বাঁচাতে অস্থায়ী কয়েকটি হাসপাতাল বন্ধ করার চিন্তাভাবনা করা হচ্ছে। কাদির কল্লোলের প্রতিবেদন। বাংলাদেশের রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালের সম্ভাব্য খুনি হিসেবে নিউ ইয়র্কের পুলিশ আজ এক সন্দেহভাজনকে আটক করেছে। ওই ব্যক্তি মিস্টার সালের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন বলে পুলিশ কর্মকর্তারা বলছেন। গত মঙ্গলবার ম্যানহাটনে নিজের কন্ডোমিনিয়াম থেকে ফাহিম সালের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করা হয়। পুলিশের গোয়েন্দাদের উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস পত্রিকা খবর দিয়েছে, ফাহিম সালেকে সোমবার কোনো এক সময় হত্যা করা হয় বলে তারা মনে করছেন। হত্যাকাণ্ডের পরদিন খুনি আবার ওই ফ্ল্যাটে ফিরে আসে এবং হত্যার আলামত মুছে ফেলার চেষ্টা করে। এই চাঞ্চল্যকর খুনের সর্বশেষ অগ্রগতি নিয়ে আমি একটু আগে কথা বলি নিউ ইয়র্কের সাংবাদিক লাভলু আনসারের সাথে।
তাকে আমি জিজ্ঞেস করেছিলাম আটক সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে কি জানা যাচ্ছে। পুলিশ জানিয়েছে যে গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম টাইরেস ডেভন হেসেডিল, তার বয়স 21 বছর। এর আগে ফাহিম সালের ফার্মেই ফাহিমের ব্যক্তিগত সহকারী হিসেবে সে চাকরি করত। ভিডিও ফুটেজের পথ অনুসরণ করেই এই ব্যক্তিকে বৃহস্পতিবার নিয়র সময় রাত 8টায় পুলিশ আটক করেছে এবং আটকের পরই তাকে তার মানসিক অবস্থা বিশ্লেষণের জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এই ব্যক্তি কি তাহলে ইংরেজিতে যাকে বলে পার্সন অফ ইন্টারেস্ট, অর্থাৎ পুলিশ যাকে খুঁজছে তিনি এরকমই? হ্যাঁ, পুলিশ আজ সকালে সেভাবে নিশ্চিত করেছে যে ভিডিও ফুটেজে যে ব্যক্তিটিকে দেখা গেছে ফাহিম সালেকে অনুসরণ করে তার কক্ষে ঢুকে তাকে আঘাত করেছে, সেই ব্যক্তি এই টাইসেল। এ ব্যাপারে পুলিশ এখন নিশ্চিত এবং তার বিরুদ্ধেই হত্যার অভিযোগ আনুষ্ঠানিকভাবে আজ ঘোষণা করা হবে বলেও পুলিশ জানিয়েছে। এই যে হত্যাকাণ্ড হলো এর মোটিভ কি, মানে কেন এই হত্যাটি ঘটানো হলো সে সম্পর্কে কি কিছু জানা যাচ্ছে? এখন তদন্ত কাজে নিয়োজিতদের মধ্য থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন আমাকে জানিয়েছেন যে আর্থিক বিষয়টাই এখানে প্রবল। তার কারণ সে যখন ফাহিমের ফার্মে চাকরি করেছে তখন সে $1,00,000 চুরি করেছিল ফার্মের অ্যাকাউন্ট থেকে এবং এখনো সে হয়তো আরো কিছু অপকর্ম ঘটিয়েছে যা এখনো অনুদ্ঘাটিত। সুতরাং আর্থিক বিষয়টি এখানে প্রবল বলে পুলিশের ধারণা এবং সেই চুরি করা $1,00,000 ফিরিয়ে দেওয়ার ব্যাপারেও ফাহিমের সাথে তার একটি সমঝোতা হয়েছিল যে বিভিন্ন কিস্তিতে সে এই অর্থ ফিরিয়ে দিবে। এজন্য ফাহিম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ওই চুরির ঘটনাটি অবহিত করেননি। ফাহিম সালের ময়নাতদন্ত ইতিমধ্যেই শেষ হয়েছে, তো সেখান থেকে কি জানা যাচ্ছে? হ্যাঁ, বৃহস্পতিবারই মেডিকেল এক্সামিনার অফিস থেকে জানানো হয়েছে যে ফাহিমকে বৈদ্যুতিক করাত দিয়ে খণ্ড খণ্ড করার আগে তার গলায়, কাঁধে এবং বুকে অসংখ্যবার ছুরিকাঘাত করা হয়েছে, ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এইটুকুই তারা জানিয়েছে এবং সেই কারণে তার মৃত্যু হয়েছে। মেডিকেল এক্সামিনারের অফিস সে বিষয়টিও নিশ্চিত করেছে বৃহস্পতিবার। ফাহিম সালের দাফন সম্পর্কে কি জানা যাচ্ছে? ফাহিম সালের বাবার বাড়ি নিউ ইয়র্ক সিটি থেকে 80 মাইল দূর পকিসপিতে, সেখানেই মুসলিম গুরুস্থানে তাকে দাফন করা হবে যদি আগামীকাল শনিবারের মধ্যে তার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই বিষয়টি তার পরিবারের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে। এছাড়া এই দাফন এবং জানাজায় বেশি মানুষের যাতে সমাগম না ঘটে সেজন্যও তারা সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন করোনা ভাইরাসের কারণে। নিউ ইয়র্ক থেকে বলছিলেন সাংবাদিক লাভলু আনসার। বাংলাদেশে করোনা ভাইরাস মহামারীর কারণে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় আছেন প্রান্তিক পর্যায়ের খামারিরা, বিশেষ করে যারা কোরবানি ঈদকে সামনে রেখে একটি বা হাতে গোনা কয়েকটি গরু লালন পালন করছেন। তারা এবছর উপযুক্ত দামে গরু বিক্রি করতে পারবেন কিনা সে নিয়ে সংশয়ে রয়েছেন। অনলাইনে গরু কেনাবেচার বিষয়টি নতুন করে সামনে এলেও এই সেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছতে পারছে না। আবার এই মানুষগুলোর জন্য আলাদা প্রণোদনার ব্যবস্থাও নেই। এ ব্যাপারে সরকার কী ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে জানার চেষ্টা করেছেন ঢাকায় সংবাদদাতা সঞ্জানা চৌধুরী। আপনারা বিবিসি বাংলা শুনছেন। একটি ব্যস্ত বিমানবন্দরে সাধারণ সময়ে এমন শব্দই শোনা যাবে। একটু পরপর বিভিন্ন গন্তব্যের বিমান সম্পর্কে ঘোষণা, ট্রলি ভর্তি সুটকেস নিয়ে যাত্রীদের ব্যস্ত পদচারণা, চেক ইন কাউন্টারের লম্বা লাইন, ইমিগ্রেশন, নিরাপত্তা পার হয়ে বিমানে ওঠা পর্যন্ত নানা ধরনের কর্মকাণ্ড চলতে থাকে। কিন্তু করোনা ভাইরাসের মহামারী শুরুর পর থেকে বিশ্বব্যাপী বিমানবন্দরগুলোর চেহারা একেবারে বদলে গেছে। বিশ্বব্যাপী অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি চরম সংকটে পড়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও বিষয়টি ব্যতিক্রম নয়। বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও দেশের বাকি 3টি বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা, নভো এয়ার ও রিজেন্ট এয়ারওয়েজ মার্চ থেকে জুনের শুরু পর্যন্ত কোনো ফ্লাইটই চালাতে পারেনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন কোম্পানিটির পরিস্থিতি বর্ণনা করছিলেন। আমরা ফেব্রুয়ারিতে আমাদের ক্যাপাসিটি লস হয়েছে 26%,
যেটা মার্চের শেষে দাঁড়িয়েছে 76%, এবং মার্চে অপারেশন কমার্শিয়াল অপারেশন সব বন্ধ হয়ে গেছে। এরপরে থেকে আমরা চার্টার ফ্লাইট কার্গো সেগুলো চালাচ্ছি, সেগুলোর তো লিমিটেশন আছে, লিমিটেড যেখানে দরকার সেখানে। এপ্রিল, মে, জুন সব মাসে কমার্শিয়াল অপারেশন বন্ধ। আমরা সম্প্রতি কেবলমাত্র কমার্শিয়াল ফ্লাইট সপ্তাহে একটা ঢাকা লন্ডনের মধ্যে শুরু করেছি। আর এই সপ্তাহ থেকে আমরা শুরু করেছি ইউএইতে। ইউএই যেহেতু তাদের এয়ারপোর্টটা খুলে দিয়েছে, অনেকগুলো রেস্ট্রিকশন আছে, সেখানে অনেক কমপ্লায়েন্স আছে, তারপরে আমরা শুরু করেছি। মিস্টার হোসেন বলছেন, মার্চ থেকে জুন পর্যন্ত কোম্পানিটির ১৭০০ কোটি টাকার বেশি রাজস্ব ক্ষতি হয়েছে। বিশ্বের ১৭টি গন্তব্যে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করত বাংলাদেশ বিমান এয়ারলাইন্স, কিন্তু এখন শুধুমাত্র যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে তাদের ফ্লাইট চালু আছে। মিস্টার হোসেন বলছেন, কোভিড-19 বিষয়ক স্বাস্থ্যবিধির কারণে এই দুটি গন্তব্যেও উড়োজাহাজের আসন অনুযায়ী যাত্রী নেওয়া সম্ভব হচ্ছে না। আইকার নির্দেশনা হচ্ছে যে পিছনের 2টা খালি থাকবে। যদি ইন ফ্লাইটে কেউ অসুস্থ হয় তাকে সেখানে আইসোলেট করা হবে, কিন্তু আমাদের সিভিল এভিয়েশন অথরিটি বলছেন যে পাশাপাশি 2 জন বসবে না। এইরকম করে আমার ক্যাপাসিটি কমে 60% নিচে আসছে। ফার্দারমোর কোভিড নেগেটিভ সার্টিফিকেট লাগবে। এখন আমি ধরেন 271 সিটের এয়ারক্রাফটে আমরা বিক্রি করতে পারি 180-82 সিট। এখন আমি কোভিড টেস্টে দিলাম, সেটা হচ্ছে 72 ঘন্টার মধ্যে হইতে হবে। এর মধ্যে এখন যতজন পজিটিভ আসবেন তাদেরকে আমি নিতে পারবো না। তার মানে আমার 180 জনের জায়গায় আরো কম নিয়েও যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বিষয়টা আনসার্টেন। এবারে আসা যাক বেসরকারি এয়ারলাইন্সগুলোর প্রসঙ্গে। বাংলাদেশে সর্বশেষ 3টি বেসরকারি এয়ারলাইন্স চালু ছিল। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের কাছে তাদের দেয়া তথ্য অনুযায়ী জুন পর্যন্ত ইউএস বাংলার প্রায় 400 কোটি টাকার লোকসান হয়েছে। রিজেন্ট এয়ারওয়েজ 200 কোটি টাকা এবং নভো এয়ারের লোকসান 69 কোটি টাকা। রিজেন্ট এয়ারওয়েজের সকল প্রকার কার্যক্রমই বন্ধ রয়েছে। কোম্পানিটির সকল কর্মীকে 3 মাসের অবৈতনিক ছুটিতে পাঠানো হয়েছিল, যা সম্প্রতি সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। কোম্পানিটির ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে জানতে তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি। কোম্পানিটির ওয়েবসাইটে গেলে কোনো ধরনের ব্যতিক্রম চোখে পড়ে না, কিন্তু তাদের বিক্রয় কেন্দ্র ও কাস্টমার কেয়ার হটলাইনে ফোন করলে এই কথাটিই শুধু শোনা যাচ্ছে, এই নাম্বারটি বর্তমানে খালি আছে, অনুগ্রহ করে টেলিফোন অফিসে যোগাযোগ করুন। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আয়াটা সম্প্রতি এক প্রতিবেদনে বলেছে যে বাংলাদেশে এয়ারলাইন্স সহ এভিয়েশন খাতের সাথে নানাভাবে জড়িত ৬৩,০০০ কর্মীর চাকরি ঝুঁকিতে রয়েছে। বাংলাদেশে এখনও পর্যন্ত কোনো এয়ারলাইন্স কর্মী ছাঁটাই না করলেও রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান কোম্পানি বিভিন্ন পর্যায়ের কর্মীদের বেতন বিভিন্ন হারে কমিয়ে দিয়েছে। বিমান শ্রমিক লীগ বলছে, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সাথে জড়িতদের বেতন কমানো হয়েছে 15%, আর কর্মকর্তা পর্যায়ে বেতন কাটা হয়েছে 20%। লীগের সভাপতি মশিকুর রহমান বলছেন, বিমান বাংলাদেশই দেশের একমাত্র সরকারি প্রতিষ্ঠান যারা কোভিড-19 মহামারী চলাকালীন কর্মীদের বেতন কমিয়েছে। সরকারি প্রতিষ্ঠান হিসেবে কিন্তু কোনো প্রতিষ্ঠান কাটে নাই। বিমান গভর্নমেন্ট ওন কোম্পানি, সেখানে কিন্তু শুধুমাত্র সরকারের ওন কোম্পানিতে বিমানের স্যালারিটা কেটেছে। এখানে শ্রমিকদের একটা আবার আছে, প্রশ্ন আছে আমাদের যে সরকার তাহলে আমাদেরকেও লায়াবিলিটিসটা তো নিল না। এই প্রশ্নটা কি আপনারা তুলেছিলেন? এই প্রশ্নটা তুলেছি, একদম খুব ভালোভাবে লিখিত ডকুমেন্টারি সরকারের কাছে তুলেছি। সরকার গভর্নমেন্ট ওন কোম্পানি, গভর্নমেন্ট তো আর দেউলিয়া হয়নি, সেখানে সে 6 মাসও কেন চালাতে পারলো না। তাদের কথা হলো যে কর্তৃপক্ষের যে আমরা তো এটা অপারেশন তো বন্ধই করে দিতে পক্ষে, তবু আমরা এইভাবে দিয়ে রাখছি আর কি, যেটা সাধারণত সবসময় কর্তৃপক্ষই বলে থাকে। মার্চের ২৬ তারিখ থেকে বন্ধ থাকার পর জুনের মাঝামাঝি সময়ে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলেও বিশ্বের বেশিরভাগ দেশে বিমানবন্দর বন্ধ রয়েছে। যেসব বিমানবন্দর চালু হয়েছে সেখানে স্বাস্থ্যবিধির কড়াকড়ির কারণে বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। অন্যদিকে ১ জুন থেকে আভ্যন্তরীণ ফ্লাইট চালু হলেও কোনো এয়ারলাইন্সই যাত্রী পাচ্ছে না, তাই প্রতিনিয়ত আভ্যন্তরীণ ফ্লাইট বাতিল হচ্ছে। যাত্রীরা খুব বড় ধরনের প্রয়োজন ছাড়া বিমান যাত্রা থেকে বিরত থাকছেন। ঢাকার আয়েশা মজুমদার নিয়মিত আকাশপথে যাতায়াত করতেন, বলছিলেন কেন তিনি বিমানে ভ্রমণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রধান কারণ আমরা আসলে যেভাবে ইনফরমেশন হাইড করছি, কোভিড পজিটিভ হলো আমি বলছি যে না আমার কোভিড নাই, কে যে কি বহন করছে আমরা কিন্তু জানি না। বিমানের যে যাত্রাটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে
যেমন পার্সেল পাঠাচ্ছি একটা বন্ধ খামের মধ্যে ঢুকায়, সেম কিন্তু আমি একটা বন্ধ জায়গার মধ্যে বসে আমি 30 জন 40 জন যাত্রী, আর ইন্টারন্যাশনাল ট্রাভেলে তো আরো বেশি যাত্রী হয়ে থাকে। এতগুলো মানুষ একসাথে নির্দিষ্ট একটা সময় দরজা জানালা সবই বন্ধ এবং আমরা সব একটা জায়গার মধ্যে বন্দী হয়ে আছি, নিঃশ্বাস প্রত্যেকেরই পড়ছে এবং এভাবে কন্টামিনেশনের সুযোগটা আমি মনে করি যে খুব বেশি পরিমাণে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে এ বছরের শুরু থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত দেশে বিমান যাত্রী এসেছে প্রায় 8 লাখের মতো, কিন্তু এরপর থেকে জুনে বিমান চলাচল পুনরায় চালুর আগ পর্যন্ত মোটে 34,000 যাত্রী এসেছে। যাত্রী চলাচল না থাকলেও খরচ ঠিকই রয়েছে এয়ারলাইন্স কোম্পানিগুলোর। বেসরকারি কোম্পানিগুলো সরকারের কাছে বিভিন্ন ধরনের ফি মওকুফের অনুরোধ জানিয়েছে, বলছিলেন ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম। আমরা চাচ্ছিলাম যে আমাদের যে চার্জেস গুলো আছে, বিশেষ করে অ্যারোনটিক্যাল এবং নন অ্যারোনটিক্যাল যেসব চার্জেস গুলো আছে, ল্যান্ডিং, পার্কিং, সিকিউরিটি, রুট নেভিগেশন যেসব চার্জ গুলো আছে, সেই চার্জেস গুলো যেন আগামী 5 বছরের জন্য আমাদেরকে মওকুফ করে দিয়ে বর্তমান অবস্থা থেকে আসলে পরিত্রাণের একটা সুযোগ করে দেওয়া। আর এখানে ফুয়েল কস্ট, যেটা ফুয়েল কস্টও আসলে ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল বাংলাদেশে একটা ডিফারেন্স ফুয়েল কস্ট আছে, সেটাও আমরা চাচ্ছি যে ফুয়েল কস্টটাও যেন সিমিলার থাকে, লজিক্যাল অ্যামাউন্টের মধ্যে থাকে, যেটা এয়ারলাইন্সের পক্ষে আসলে সাস্টেইন করাটা সহজ হবে। বিকজ প্রত্যেকটা এয়ারলাইন্সের যে অপারেশনাল কস্ট আছে তার 40% অপারেশনাল কস্ট হচ্ছে ফুয়েল কস্ট। বাংলাদেশের এয়ারলাইন্সগুলোর টিকে থাকার জন্য আরেকটি সমস্যা হলো বাংলাদেশ থেকে যাওয়া বিমানের ক্ষেত্রে অনেক দেশ বাড়তি কড়াকড়ি আরোপ করেছে। কোভিড-19 আক্রান্ত রোগীসহ গুয়াংজো যাওয়ায় সপ্তাহখানেকের জন্য ইউএস বাংলার ফ্লাইট বন্ধ করে দিয়েছিল চীনা কর্তৃপক্ষ। বাংলাদেশে কোভিড-19 টেস্টের ফল নেগেটিভ হলেও বিদেশে যাওয়ার পর সেই ফল পজিটিভ হয়েছে, এমন ঘটনা ঘটার পর সম্প্রতি কয়েকটি দেশ বাংলাদেশ থেকে বিমান চলাচলের উপরে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে। অ্যাভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলছেন, বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া বিমান যাত্রীদের বেশিরভাগই অভিবাসী শ্রমিক। বিশেষ করে তাদের ক্ষেত্রে কোভিড-19 পরীক্ষা নিয়ে যে নেতিবাচক ইমেজ তৈরি হয়েছে তা পরিবর্তন না করতে পারলে বাংলাদেশের এয়ারলাইন্সগুলো আরও বড় বিপদে পড়বে। প্রতি বছর যে পরিমাণ ট্রাফিক দেশের বাইরে যেত তার প্রায় 50% আমাদের এমপ্লয়মেন্ট ট্রাফিক। এই এমপ্লয়মেন্ট ট্রাফিকটা যাওয়া অনেকাংশেই কমে যাবে। সেই সাথে যদি আমরা ধরি ট্রেড এন্ড কমার্স, লেজার ট্রাফিক, এইগুলো কিন্তু অনেকাংশে কমে গেছে। তার থেকে বড় কথা যে এখন ট্রাভেল রেস্ট্রিকশনস সারা পৃথিবীময়, এখন বাংলাদেশিদের ক্ষেত্রে সেটা আরো বেশি প্রযোজ্য হয়েছে। বিশেষ করে ফেক কোভিড সার্টিফিকেট নিয়ে যে জিনিসগুলো দেশের মধ্যে হয়েছে এবং দেশের বাইরে হয়েছে, এটাতে একটা রং মেসেজ চলে গেছে। সেটা সেই ধারণার থেকে আমাদেরকে ফিরিয়ে আনতে হয় বিশ্ববাসীকে। ক্ষতি পুষিয়ে উঠতে রাষ্ট্রীয় কোম্পানি বিমান বাংলাদেশ সরকারের কাছ থেকে সহজ শর্তে 1,000 কোটি টাকা ঋণ সুবিধা পেয়েছে, যার সুদের একটি অংশ সরকার দেবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, বেসরকারি কোম্পানিগুলোকেও 4.5% সুদে ঋণ সুবিধা দেওয়া হবে, তবে এই ঋণ 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। বিশ্বব্যাপী বিপাকে পড়া বিমান কোম্পানিগুলোকে সংকট থেকে উদ্ধারে তাদেরই সরকার নানা ধরনের বেইল আউট প্যাকেজ ঘোষণা দিয়েছে। বাংলাদেশের সরকার কি ভাবছে জিজ্ঞেস করেছিলাম বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহিবুল হকের কাছে। প্রাথমিকভাবে আমরা যেটুকু বলতে পারি, আমরা এই ডিসেম্বর পর্যন্ত তাদের কাছ থেকে নন অ্যারোনটিক্যাল চার্জ নেব না, আর অ্যারোনটিক্যাল চার্জও আমরা উল্লেখযোগ্য হারে আমরা কমিয়ে দেব। আমরা তাদের সঙ্গে কথা বললাম, তারা 5 বছর পর্যন্ত এটা মওকুফের একটা অনুরোধ জানিয়েছেন বোধহয়। ঠিক আছে, তারা 5 বছরের জন্য মওকুফ চাইতে পারে, কিন্তু বাংলাদেশ বিমান সহ আমাদের যে এয়ারলাইন্স গুলো আছে, সিভিল এভিয়েশন তাদের কাছে অনেক টাকা পাবে, তারা বকেয়া রেখে দিয়েছে, যেমন অ্যারোনটিক্যাল চার্জ, নন অ্যারোনটিক্যাল চার্জ। করোনার আগের কথা আমি বলছি, শুরু হওয়ার পর থেকে তাদেরকে আমরা সুবিধা দেব, কিন্তু করোনা শুরু হওয়ার আগেই থেকে তাদের কাছে আমাদের শত কোটি টাকা বকেয়া রয়ে গেছে। তো এই টাকা যদি তারা আমাদেরকে পরিশোধ করে, তাহলে আমরা সারচার্জটা মওকুফ করা যায় কিনা আমরা সে উদ্যোগটা নেব। তার মানে দীর্ঘমেয়াদে সহায়তা পেতে হলে মিস্টার হকের দেয়া তথ্য অনুযায়ী আগে সবাইকে বকেয়া 1500 কোটি টাকা পরিশোধ করতে হবে। এয়ারলাইন্সগুলো বলছে যার সামর্থ্য এই মুহূর্তে তাদের নেই। শাহনাজ পারভিন, বুঝতেই পারছেন যে স্টুডিওতে সামান্য ভুল বোঝাবুঝির ফলে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনটি নির্ধারিত সময়ের আগেই প্রচারিত হলো। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
এবারে আসুন শোনা যাক প্রান্তিক চাষিদের উপর সঞ্জনা চৌধুরীর সেই প্রতিবেদনটি। তিনি বলছিলেন যে যারা কোরবানির ঈদকে সামনে রেখে একটি বা হাতে গোনা কয়েকটি গরু লালন পালন করছেন তারা এবছর উপযুক্ত দামে গরু বিক্রি করতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় রয়েছেন। মানিকগঞ্জ জেলার ফোর্ডনগর গ্রামের বাসিন্দা আফরোজা আক্তার গত ৭ মাস ধরে দুটি গরু লালন পালন করে আসছেন। গরু দুটি তিনি কিনেছেন ৭০,০০০ টাকায়। প্রতি মাসে এই গরুর পেছনে তার খরচ হয়েছে ৪ থেকে ৫,০০০ টাকা। ভেবেছেন কোরবানির ঈদে ঢাকার পশুর হাটে ভালো দামে তার গরুটি বিক্রি করে লাভ তুলে নেবেন। কিন্তু করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে লাভ তো দূরে থাক, এই গরু বিক্রি করে সারা বছরের খরচটাও তুলতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয়ে আছেন। আশা তো করি ১.৫ লাখ যা বিক্রি করা পারি এবং কি প্রতি বছরে তা পাইও। এই বছরটা তো করোনা আগে এরকম ছিল না, এখন এই করোনার কারণে পাবো কিনা সেটা হয়তো পাওয়া যাবো না, কিন্তু তারপরে আপু বিক্রি করতে হবে, কারণ আমরা এতদিন ধরে খাওয়া দিছি। আমার মাসে গরুর পিছনে প্রায় ৪ থেকে ৫,০০০ টাকা খরচা গেছে। এটা মনে করেন সারা বছর আমাদের খাওয়া চালানো সম্ভব না। করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ফেসবুক পেজ সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কোরবানির পশু বেচার উদ্যোগ দেখা গেছে। এ নিয়ে ব্যাপক প্রচারণা চললেও অনলাইনে কোরবানির পশু বেচা কেনার বিষয়টি নিয়ে পরিচিত নন প্রান্তিক খামারিরা। আবার ক্রেতারাও অনলাইনে পশু কেনার ব্যাপারে অভ্যস্ত নন। এমন অবস্থায় ক্ষুদ্র খামারিরা অনলাইনের মাধ্যমে আদৌ তাদের গরু ন্যায্য দামে বিক্রি করতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কথা হয় পশু বেচা কেনার একটি অনলাইন প্ল্যাটফর্মের প্রধান নির্বাহী টিটু রহমানের সঙ্গে। কৃষকরা তো ওরা তো না বোঝে স্মার্টফোন, না বোঝে ইন্টারনেট, মানে অনেক কৃষক ওরা হাসাহাসি করছে। ওরা এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এটা আসলে কিভাবে সম্ভব, কিভাবে বিক্রি হবে। আমাদের গরু পেতে না যত ব্যাগ পেতে হচ্ছে, গরু বিক্রি করতে তার চেয়ে বেশি ব্যাগ পেতে হচ্ছে। আমাদের মানুষগুলো আছে না, ওরা এখনো চিন্তা করে যে বাজারে যাবে, গরুটা দেখে পিছনের মধ্যে একটা থাপ্পড় দিবে, সেই কালচার এখনো সেই চিন্তা ভাবনা করে। 80% লোকজন দে আর নট রেডি টু বাই কাউ অনলাইন। চলমান পরিস্থিতিতে অনেক মানুষের আয় কমে যাওয়ায় কোরবানির পশুর চাহিদাও আগের চাইতে কমে আসবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। অনেকে আবার স্বাস্থ্যবিধির কারণে পশু কেনা থেকেও বিরত থাকবেন। সব মিলিয়ে ক্ষুদ্র খামারিরা এবার লোকসানের মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম। তবে বেশিরভাগ খামারি যেন ক্ষতি পুষিয়ে উঠতে পারেন সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথাও তিনি জানান। করোনা ভাইরাস জনিত পরিস্থিতিতে প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র খামারি যারা, তারা একটু বেশি সমস্যার মধ্যে পড়েছেন। আমরা চেষ্টা করছি যাতে তারা অনলাইন পদ্ধতিতে এবং তাদের নিজেদের বাড়িতে বা খামারে বসে ক্রয় বিক্রয়ের সুযোগ নিতে পারে সে বিষয়ে তাদের সহযোগিতা করছি। আমার মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর থেকে আলাদাভাবে প্রান্তিক পর্যায়ের চাষিদেরকে আর্থিক প্রণোদনা যেটা কখনোই তাদের ফেরত দিতে হবে না, এমন কি করা যায় সে বিষয়টাকে নিয়ে আমরা পর্যালোচনা করছি। সারা বছর কসাইখানায় গরু বিক্রির সুযোগ থাকলেও ক্ষুদ্র খামারিদের লক্ষ্য থাকে কোরবানির হাটে বেশি লাভে পশু বিক্রি করার। কিন্তু এবার জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে হাটে না গিয়ে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ দিচ্ছেন সরকারের বিভিন্ন মহল। জেলা পর্যায়ের কোরবানির হাটও আগের মতো জমে উঠবে না বলে আশঙ্কা করা হচ্ছে। এমন অবস্থায় ঋণ সুবিধা দেওয়ার ওপর জোর দিয়েছেন বাজার বিশ্লেষক সাইমা হক বিদিশা। কিছু কিছু ঋণের প্রকল্প কিন্তু আছে। এই প্রকল্পগুলোর মধ্যে থেকে স্বল্প সুদে কিছু ঋণের ব্যবস্থা যদি করা যায়, সেই ক্ষতিটাকে যদি তারা কাটিয়ে উঠতে পারে। আর যে পরিবহন, বিপণন, সার্বিকভাবে স্বাস্থ্যবিধি মানা অন্যান্য বছরের চেয়ে কিন্তু এবছর কিন্তু কস্টলি হয়ে গেছে। এক্ষেত্রে সরকার কিন্তু কিছুটা যদি কস্ট বেয়ার করে, সেগুলো কিছুটা হলেও সাশ্রয় করা সম্ভব। আমাদের স্থানীয় পর্যায়ে যে তরুণ যারা রয়েছে, যারা অনলাইন কার্যক্রমের সাথে কিছুটা সম্পৃক্ততা যাদের রয়েছে, তাদেরকে তৃণমূল পর্যায়ে বিপণন ব্যবস্থার ক্ষেত্রে প্রশাসন কাজে লাগাতে পারে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে 2 মাসের বেশি সময় হাট বাজার বন্ধ থাকায় পশু বেচাকেনা ছিল একেবারেই কম। তাই এবারের বাজারে গবাদি পশু অন্যান্য বছরের চাইতে বেশি উঠবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু সেই পশুর ন্যায্য মূল্য খামারিরা তুলতে পারবেন কিনা সেটা বলা যাচ্ছে না। সঞ্জনা চৌধুরীর প্রতিবেদন। এবার অধিবেশন শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক বন্যা শুরু হয়েছে। 1.5 কোটি লোক আক্রান্ত। বাংলাদেশে করোনা ভাইরাস চিকিৎসার অস্থায়ী হাসপাতালগুলো বন্ধ করে দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বিবিসিকে একথা জানিয়েছেন। আর করোনা ভাইরাস মহামারীর ফলে এবার বড় ধরনের ক্ষতির আশঙ্কায় রয়েছেন প্রান্তিক গরু খামারিরা।
আর এরই সঙ্গে শেষ করছি আজকের পরিক্রমা। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রবাহ শুনতে পাবেন আগামীকাল বাংলাদেশের সময় সন্ধ্যে 7:30 আর ভারতের সন্ধ্যে 7টায়। শুনবেন আশা করে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান। শুভরাত্রি। The BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.